বাস থেকে ফেলে পায়েল হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। হাজী সেলিমের দখল থেকে হল উদ্ধারের সোচ্চার জবি শিক্ষার্থী। ভিসা জটিলতা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর একদিন পরই মার্কিন নির্বাচন, নিয়ামক করোনা ও আগাম ভোট। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যায় দোষী প্রমাণিত 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হানিফ পরিবহনের চালক জামাল হোসেন, সুপারভাইজার জনি ও সহকারী ফয়সাল। 2018 সালের 21 জুলাই রাতে 2 বন্ধুর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে চট্টগ্রাম থেকে ঢাকা রওনা হওয়ার পর নিখোঁজ হন পায়েল। 23 জুলাই মুন্সিগঞ্জের ভাটের চর সেতুর নিচে তার মৃতদেহ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। এ ঘটনায় 24 জুলাই পায়েলের মামা গোলাম সরওয়ার্দী বিপ্লব বাদী হয়ে চালক, সহকারী ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা করেন। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেবে সরকার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠানে ইউরোপ আমেরিকার করোনার দ্বিতীয় ধাক্কার কথা উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করে দেন তিনি। নির্দেশ দেন বিদেশ ফেরতদের করোনা টেস্ট এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করার। একটি সুবর্ণ প্রজন্ম। অর্থ উপার্জনের জন্য সারা বিশ্বে সম্ভাবনাময় খাত তথ্য প্রযুক্তি। 2021 সালে এই সেক্টর থেকে বাংলাদেশ আয়ের স্বপ্ন দেখছে $5 বিলিয়ন। প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। তবে তাদের তেমন কোনো স্বীকৃতি নেই ডিজিটাল বাংলাদেশে, যা বাস্তবসম্মত নয়। ফ্রিল্যান্সারদের একটা অসুবিধা আছে আমি জানি, যেহেতু এখানে কোনো রেজিস্ট্রেশনও করতে হচ্ছে না বা কোনো সার্টিফিকেটও নাই, সনদ নাই, স্বীকৃতি নাই। তারা যে অনেক সময় অনেকে যদি বলে আপনি কি করেন ফ্রিল্যান্সার, অনেকে বুঝতেই পারে না ব্যাপারটা কি, কেউ হয়তো তার স্বীকৃতি দেয় না। তো সেটা নিয়েও আমরা সজীব ওদের জয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের আইসিটি মিনিস্ট্রি এবং সকলে মিলে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের যুব মন্ত্রণালয়ও, যে যারা এই ধরনের ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তারাও যেন একটা স্বীকৃতি পায়, সনদ পায়। আইসিটি খাত সহ বিভিন্ন সেক্টরে যখন কর্মসংস্থানের উজ্জ্বল সম্ভাবনা, তখন দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছেই। তাই শুধু চাকরির পেছনে না ছোটার পরামর্শ প্রধানমন্ত্রীর। বিশেষ করে যুব সমাজকে যে বলবো যে আপনি একটা ডিগ্রি নিয়েই কোথায় চাকরির পিছনে না ছুটে নিজে কিভাবে কিছু করা যায়, নিজে কাজ করব, আরও 10 জনকে চাকরি দেব, নিজে উদ্যোক্তা হব, নিজেই বস হব। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমি আমার বস হব, আমি কাজ দেব। করোনার কারণে স্থবির সারা বিশ্ব, তার উপর ইউরোপ আমেরিকায় শুরু হয়েছে করোনার দ্বিতীয় ধাক্কা। তাই সবাইকে স্বাস্থ্য সুরক্ষার নিয়মনীতি মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর। ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ঘোষণা দিয়েছে। আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে। যখন কারোর সাথে মিশবেন বা কোনো জনসমাগম বা মার্কেটে যাবেন বা কোথাও যাবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত করবেন, অপরকেও সুরক্ষিত করবেন। এখন থেকেও বাইরে থেকে যারা আমাদের দেশে আসবে তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টাইনে রাখা, এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে এখন থেকে আবার সে আগের মতো ব্যবস্থা নিতে হবে যে কেউ ঢুকতে গেলেই করোনা ভাইরাস নিয়ে ঢুকছে কিনা এটা পরীক্ষা করতে হবে। মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু যুব দিবসের এই অনুষ্ঠানে যুব উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য 26 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ দিয়ে থাকে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।
বিএনপি আর কোথাও না থাকলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখে আছে। আজ এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইনের খসড়াটি গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি, তাই তারা এতে কিছু সংশোধনী সুপারিশ করেছেন। সম্প্রতি ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন প্রকাশের ঘটনায় নিন্দা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য দেশটির প্রেসিডেন্টকেই উদ্যোগী হতে হবে। করোনাকালে সরকারের দেয়া প্রণোদনাকে শুভঙ্করের ফাঁকি বলেও উল্লেখ করেন তিনি। এই যে প্রণোদনা যেটা ঘোষণা করেছে সরকার, এটা পুরো একটা শুভঙ্করের ফাঁকি, এবং এটা পুরোপুরি ব্যাংকের লোন অনলি টু দোজ পিপুল, আপনার যারা বেশিরভাগই হচ্ছে গার্মেন্টস টার্মেন্টসদের জন্য গেছে, সেটাও তারা পায়নি ঠিক মতো। সাধারণ মানুষ যারা কেনে, যারা ভ্যাট দেয় আর ওরা চুরি করে, সেই সাধারণ মানুষের পকেট তো খালি হয়ে গেছে। ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে সোচ্চার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার দখলে থাবা থেকে 3টি আবাসিক হল উদ্ধারের দাবিতে আন্দোলন শুরু করেছেন তারা। আর এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন একে আজাদ। নানা অঘটনে বিভিন্ন সময় সমালোচিত ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিম জনপ্রতিনিধি হয়ে আরেক জনপ্রতিনিধির গায়ে হাত তোলেন গেল বছর। লালবাগে একটি মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে মারধর করেন। মাঠের নাম ফলকে নিজের নাম না থাকায় এ কাণ্ড। সবাইকে একটা শৃঙ্খলার মধ্যে এনে প্রোগ্রাম করতে এখানে এসে আমাকে বারবার কয়েকবার মারতে চাইছে। তার লোক পরে আমি মারেন, আমাদের লোকগুলো কেন এত বেপরোয়া একজন সংসদ সদস্য জানতে মাঠে নামে এটিএন নিউজ। একে একে বেরিয়ে আসছে থলের বেড়াল। পুরান ঢাকায় দখল বাণিজ্য সহ নানা অভিযোগ হাজী সেলিমের বিরুদ্ধে। তার দখলে থাকা এই ভবনে 9 বছর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হলের সাইনবোর্ড ঝুলত। বছরের পর বছর থেকেছেন শিক্ষার্থীরা। হলটি দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে তা হাতিয়ে নিয়ে গুলশানারা সিটি নামে হাজারখানেক দোকানের বিপণী বিতান গড়ে তোলেন হাজী সেলিম। আবাসিক একটা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও কিছু কুচক্রী এবং ভূমিদস্যু হাজী সেলিমের মতো মানুষ আমাদের হলগুলোকে দখল করে নিয়েছে। যেখানে আমরা ঢাকা শহরে আসছি পড়ালেখা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, অথচ আমাদের চিন্তা করতে হয় কিভাবে আমাদের আবাসন সংকট কাটানো যায়, কিভাবে আমাদের অন্ন যোগানো যায়। আবাসিক হল উদ্ধারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বিভিন্ন সময় জেগে উঠলেও কর্তৃপক্ষের নানা আশ্বাসে তা বারবার থেমে যায়। সম্প্রতি হাজী সেলিমের সাম্রাজ্যে র্যাবের অভিযানের পর তার দখলে থাকা আবাসিক হল উদ্ধারের বিষয়টি আবারও আলোচনায় আসে। বৃহস্পতিবার বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কিভাবে প্রতারণা করেছে, একের পর এক আশ্বাস দিছে, কোনো আশ্বাস বাস্তবায়ন করেনি। ক্ষমতার অপব্যবহারে যে হলগুলা বেদখলে চলে গেছে সেগুলো আমরা চাই, প্রয়োজনে আমরা মাঠে নামছি, মাঠেই থাকবো। পুরাতন যে হলগুলো আছে তার উদ্ধারের দায়িত্ব নাকি ভিসিরও না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের না। আমরা প্রশ্ন করতে চাই, স্যার তাদের দায়িত্বটা কার? আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি কেন বানানো হয়েছে? এ ব্যাপারে কথা বলতে রাজি নন উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং বৃত্তিপ্রাপ্ত হাজার হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জন ও গবেষণা অনিশ্চিত হয়ে পড়েছে। জানুয়ারির আগে যুক্তরাষ্ট্রে যেতে না পারলে অনেক শিক্ষার্থী বৃত্তির সুযোগ হারাবেন, ছাত্রত্ব বাতিল হতে পারে অনেকের। এ নিয়ে আরো জানাচ্ছেন আহমেদ রাব্বি তানিম। বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষায় একটি স্বপ্ন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম কিছু নয়। তবে করোনা মহামারীর কারণে যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসে এফ ক্যাটাগরির ভিসা বন্ধ থাকায় অনেকেরই উচ্চশিক্ষার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বছরে প্রায় 70 থেকে 90 হাজার শিক্ষার্থী দেশের বাইরে যায়। এর বড় একটি অংশ যায় যুক্তরাষ্ট্রে। শিক্ষার্থীরা বলছেন মার্কিন দূতাবাস নতুন শিক্ষার্থীদের ভিসা আবেদন নিচ্ছে না, কবে থেকে নেবে তাও বলছে না। যেখানে আমরা ফান্ডিং পেয়েছি, তো সেখানে হচ্ছে যে আমাদের জন্য তো আসলে প্রফেসরদের প্রজেক্টগুলো থেমে থাকবে না, দে হ্যাভ টু টেক স্টুডেন্টস। সো তারা আমাদেরকে না পেলে হয়তো অন্য দেশ থেকে নিয়ে নেবে, সেক্ষেত্রে আমরা তাদেরকেও ব্লেম করতে পারছি না। বাংলাদেশের আর্জেন্সিটা আমার মনে হচ্ছে যেন রিলে হচ্ছে না। সো
এই ক্ষেত্রেই এখন আমরা যদি আমাদের বাড়ি যেতে হবে, আর আমাদের যে ফান্ডিং ব্যাপারটা, আমাদের ব্যাপারে যদি বলি, আমরা তো ঝুলে আছি সেই মার্চের পর থেকে। অনেক স্টুডেন্ট গত জানুয়ারিতে যাওয়ার কথা, কোনো এক কারণে একটু ডিলে হয়ে গিয়েছিল। আমি মেতে যাওয়ার কথা, অন্যরা অগস্টে যাওয়ার কথা অনেকে। গত 3 বছর ধরে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী কঠিন পথ পাড়ি দিয়েছেন। জিআরই টোফেলের ফি জোগাড় করাও তাদের অনেকের জন্য ছিল চ্যালেঞ্জের। অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেই নিজেকে প্রমাণ করতে হয়েছে। গত আগস্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া ফল সেমিস্টারে নতুন ভিসা না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কয়েক হাজার। বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এসব শিক্ষার্থীর অনেকেই এখন বেকার। ভিসা নিয়ে অনিশ্চয়তায় থাকায় এই শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। আমি নিজে 3.5 বছর চাকরি ছেড়ে দিয়ে উচ্চশিক্ষা স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা শুরু করেছিলাম, কিন্তু ভর্তি এবং স্কলারশিপ বিশেষ সমস্যার কারণে আটকে যাওয়ায় আমি এখন একেবারে নিরুপায় হয়ে পড়েছি। সো আসলে এখন আমার পুনরায় এই প্রক্রিয়াটি নিয়ে পার করবার মতো আর্থিক ও মানসিক সক্ষমতাও নেই। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ নিয়মের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে যোগদানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার খাতগুলো থমকে যাবে। করোনার কারণে ভবিষ্যতে গবেষণা তহবিল কমিয়ে দিলে এবং উচ্চশিক্ষায় সবার অংশগ্রহণের সুবিধা কমিয়ে দিলে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে তরুণদের উপর বিরূপ প্রভাব ফেলবে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। এবারে মার্কিন নির্বাচনের খবর। আগামী 3 নভেম্বর মার্কিন নির্বাচন। হাতি গাধার মুখোমুখি যুদ্ধ। অবশ্য এবার করোনা ভাইরাস মহামারীর কারণে আগাম ভোট দেওয়ার হিড়িক পড়েছে, তবে মূল লড়াইটা হবে নভেম্বরের 3 তারিখেই। এর আগে চলুন জেনে নেওয়া যাক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কিছু আকর্ষণীয় তথ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সাধারণত মঙ্গলবারই হয়ে থাকে। নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোট নেওয়ার নিয়ম চালু হয়েছিল 1845 সালে। সেটি হয়েছিল কৃষকদের কথা ভেবে। রোববার গির্জায় প্রার্থনা করে নির্বাচনী এলাকায় যেতে কৃষকদের সে সময় একদিন সময় লেগে যেত। এসব ভেবেই সোমবার বাদ দিয়ে মঙ্গলবার ভোট গ্রহণের আনুষ্ঠানিক দিন নির্ধারিত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল ভোটে। কোনো প্রার্থী হয়তো পপুলার ভোট বেশি পেয়েছেন, কিন্তু ইলেকটোরাল ভোট কম পাওয়ায় তার আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া হয়নি। ইতিহাসে এমন ঘটনা ঘটেছে 5 বার। 2016 সালের নির্বাচনেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পপুলার ভোট বেশি পেয়েও হারতে হয়েছিল হিলারি ক্লিন্টনকে। এর আগে 2000 সালে একইভাবে আল গোর হেরেছিলেন জর্জ বুশের কাছে। এ ধরনের ঘটনা প্রথম ঘটেছিল 1824 সালে। সেবার অ্যান্ড্রু জ্যাকসন পপুলার ভোট বেশি পেলেও ইলেকটোরালে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন জন কুইন্সি অ্যাডামস। এছাড়া 1876 সালে স্যামুয়েল টিলডন এবং 1888 সালে গ্রোভার ক্লিভল্যান্ডেরও একই পরিণতি হয়েছিল। মাত্র 13 জন মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় নির্বাচিত হয়েছিলেন এবং 2 মেয়াদেই পূর্ণ সময় প্রেসিডেন্ট ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। তিনি 4 মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। অবশ্য এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের 22তম সংশোধনী আনার আগের ঘটনা। ওই সংশোধনীর পর এ পদ বন্ধ হয়ে যায়। জো বাইডেন যদি ভোটযুদ্ধে জিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েই যান, তবে তিনিই হবেন দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। বাইডেনের বয়স এখন 77। ডোনাল্ড ট্রাম্পেরও এ ধরনের একটি রেকর্ড দখলে আছে। 2016 সালে 70 বছর বয়সে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ট্রাম্প। ওই সময় বয়সের হিসেবে সেটি ছিল সবচেয়ে বেশি বয়সের প্রেসিডেন্ট হওয়ার ঘটনা। অন্যদিকে সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট হওয়ার রেকর্ডটি আছে জন এফ কেনেডির দখলে। মাত্র 43 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিক্টোরিয়া উডহাল। সেটি 1872 সালে। মজার বিষয় হলো, ওই সময় নারীদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার অধিকারই ছিল না। 1920 সালে মার্কিন নারীরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘদেহী প্রেসিডেন্ট হলেন আব্রাহাম লিঙ্কন। তার উচ্চতা ছিল 6 ফুট 4 ইঞ্চি। আর সবচেয়ে খাটো প্রেসিডেন্ট জেমস মেডিসন, তার উচ্চতা ছিল 5 ফিট 4 ইঞ্চি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে 8 প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে প্রাতিষ্ঠানিক কার্যালয়ে। এর মধ্যে 4 জন নিহত হন আততায়ীর হাতে, বাকি 4 জনের মৃত্যু হয় অসুস্থতায়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশ থেকেও ভোট আসে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কর্মরত মার্কিন মহাকাশচারীরাও নির্বাচনে ভোট দেন। তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে যায় ইমেইলে। 1997 সালে প্রথম চালু হয়েছিল স্পেস ভোটিং, যা এখনো চলছে। এবারের নির্বাচনে ইতিহাসের পাতায় আর কি কি চমক স্থান পাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 3 নভেম্বর পর্যন্ত। অতুল মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থনে এবার একই মঞ্চে হাজির হলেন তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া ও মিশিগানে শনিবার জো বাইডেনের প্রচারে অংশ নেন তিনি। এবারের প্রচার অভিযানে দুজন একই মঞ্চে ভাষণ দেওয়ার ঘটনা এটি প্রথম। মিশিগানের ফ্লিন্ট শহরে জো বাইডেন বলেন, করোনা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার প্রথম পদক্ষেপ হবে ট্রাম্পকে পরাজিত করা। এদিকে একই দিন পেনসিলভানিয়ায় 4টি সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। রাজ্যটিতে জরিপে সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। প্রচারের শেষ মুহূর্তে দুই প্রার্থী মধ্য পশ্চিমাঞ্চলীয় দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। দেশের আরও কিছু খবর। সাহিত্য, শিল্প, সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলমের সম্পাদক আবুল হাসনাত আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদাসর জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন হবে। আবুল হাসনাত সাহিত্য সম্পাদক হিসেবে নন্দিত ছিলেন। দীর্ঘ 24 বছর সুনামের সাথে দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী সম্পাদনা করেছেন তিনি। এ সময়ে তার হাত দিয়েই সাহিত্যিক প্রতিষ্ঠা লাভ করেছেন অসংখ্য তরুণ। কবিতা, উপন্যাস ও চিত্র সমালোচনা সহ সাহিত্যের বিভিন্ন বিভাগে রয়েছে তার সৃষ্টিশীলতার স্বাক্ষর। 1982 সালে টুকু ও সমুদ্রের গল্পের জন্য তিনি অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার লাভ করেন। 2014 সালে তিনি বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো নির্বাচিত হন। ম্যাডাম, বিকাশ থেকে নাহিদ বলছি। অ্যাকাউন্ট আপডেটের জন্য আপনার ফোনের এসএমএস এ যে 6 সংখ্যার নাম্বারটি গিয়েছে সেটি বলুন। কি? প্রথমে বিকাশ সেজে বিশ্বাস জিতে নিলাম। জলদি, না হলে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। টেনশনে ফেললাম, এখন সব গোপন তথ্য দিয়ে দেবে। এসব ফ্রডগিরি আমার সাথে চলবে না, যত সব। ধুর, ধরা খাইলাম। বিকাশ অ্যাকাউন্টের পিন ও এসএমএস এ আসা 6 সংখ্যার নাম্বার আপনার গোপন তথ্য কাউকে দেবেন না। কেউ চাইলেই বুঝবেন প্রতারক। এমন কল পেলেই কেটে দিন। তিনটা নিউজ আওয়ারের সময় হলো বাজিজ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো জানাচ্ছি। পাবনায় পিতা পুত্র হত্যার মূল আসামি এখনো অধরা। চিকিৎসকদের অন্তর্কোন্দলে বরিশাল মেডিকেলে অচল অবস্থা। তিনটা নিউজ আওয়ারের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আর এবারে জানিয়ে দিতে চাই আরও কিছু খবর। দর্শক, নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় 3 দিনের রিমান্ড শেষে ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে সিএমএম কোর্টে হাজির করেছে ডিবি পুলিশ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী একে আজাদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। একে আজাদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আজকে যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, 3 দিনের রিমান্ড শেষে সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। তাদেরকে কি আপডেট আছে আমাদেরকে জানাবেন, কি বলছে আদালত? ধন্যবাদ জলি। বেলা 1:40 দিকে গোয়েন্দা কার্যালয় থেকে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। এরপর কিছুক্ষণ আগেই তাদেরকে বিচারক জিয়াউর রহমানের আদালতে হাজির করা হয়। এরই মধ্যে এই দুই আসামির 3 দিনের রিমান্ড শেষ হয়েছে। আরও তথ্য পাওয়ার জন্য অতিরিক্ত 3 দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। ধানমন্ডি থানায় একজন নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ সহ
মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়। এই দুজন এর আগে 3 দিনের রিমান্ডের আগে তাদের ইরফান সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেই জায়গায় তাকে 1 বছরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছিল। তার পরবর্তীতে তাকে কারাগারে নিয়ে যাওয়া এবং সেখান থেকে এই মামলাটির অন্যান্য বিষয় বা পরপর যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে হাজির হবার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেমনি নিয়ে যাওয়া হয়েছে গোয়েন্দা কার্যালয়ে, তার আগে ধানমন্ডি থানায়, এরকম প্রক্রিয়াগুলো চলছে। আজকে আবারও এর আগে আইনজীবী জানিয়েছেন যে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে মামলাটি রুজু করা হয়েছিল কলাবাগান থানায়, সেই মামলায় কেন তাকে এই মারধরটি করা হলো, প্রকৃতপক্ষে কারা সেই ঘটনায় অংশ নিয়েছিল, সেই তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বের করে নিয়ে আসার জন্যই আরও 3 দিনের আবেদন জানানো হয়েছে রিমান্ডে নেওয়ার জন্য। বিচারক আজকেও শুনানি শেষে কতদিনের রিমান্ড মঞ্জুর করবেন সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেব আদেশ পাওয়ার পরপরই। এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ একে আজাদ আপনাকে। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা দর্শকদেরকে এই সম্পর্কে আপডেট দিতে পারবো। দর্শক যেমনটি বলছিলেন একে আজাদ যে আরো 3 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। এই নিয়ে আরো আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন এটি নিউজে। যাচ্ছি পরের সংবাদে। অগ্নিকাণ্ডের 2 দিন পরও ধ্বংসস্তূপে শেষ কোনো সম্বল টিকে আছে কিনা সেই খোঁজ করছেন রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তির ক্ষতিগ্রস্তরা। মাথা গোঁজার ঠাঁই নেই, কি খাবেন, কোথায় যাবেন সবই অনিশ্চিত। অনেকে আবার নতুন করে গুছিয়ে নিতে শুরু করেছেন। সহযোগিতা পেলেও এখনও বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে আছেন ক্ষতিগ্রস্তরা। শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের নতুন বাজার বস্তির প্রায় 50টি ঘর ও দোকান পুড়ে যায়। প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার এবং সামনে ভাঙাড়ির দোকান থাকায় আতঙ্ক ছড়ায় পুরো এলাকায়। এদিকে আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা 2 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে পিতা পুত্রকে। হামলাকারীদের আঘাতে রক্তাক্ত পরিবারের 15 সদস্য। এমন লোমহর্ষক ঘটনার 2 সপ্তাহ পরেও মূল হোতা গ্রেপ্তার না হওয়ায় ফুঁসে উঠেছেন গ্রামবাসী। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি তাদের। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে আরো জানাচ্ছেন রিজভি জয়। চলনবিলের মাঝে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ডাসবেলাই গ্রাম। পাবনা ও সিরাজগঞ্জ জেলার সীমান্তবর্তী গ্রামটি বেশ দুর্গম। আইন শৃঙ্খলা বাহিনীর পৌঁছতে সময় লাগে। এই সুযোগে সন্ত্রাসী বাহিনী গড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বেলাল হোসেন। সম্প্রতি গ্রামের মসজিদের পুকুর জোর করে দখলে নেয় বেলাল। প্রতিবেশী আব্দুল গফুর বিরোধিতা করলে তার পরিবারের নারী সদস্যদের উত্ত্যক্ত করতে শুরু করে বেলালের অনুসারী মফিদুল। তারা প্রতিবাদ জানালে 14 অক্টোবর ভোরে দলবল নিয়ে গফুরের বাড়িতে সশস্ত্র হামলা চালায় বেলাল। তাদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন গফুরের বড় ভাই তোরাব আলী ও ভাতিজা ফজলুল হক। আহত হন নারী সহ পরিবারের 15 সদস্য। বেলাল বিচার দেওয়ার কথা বলিয়া বুধবারে বেলা ওঠার আগে আমাকে ডাক দিয়া কাছে লিয়ে বললো যে তুই বিচার চাস, আয় বিচার দেই। ওর ডাইন হাতে যে একটা বাটাম ছিল ওইটা আমি তাল করি নাই, ওই বাটাম দিয়েই প্রথমবারই আমার মাথায় পড়ে। তখন বেলাল বলে শালার পায়ের রক্কাট রক্কাট। তখন মজিবার বলে, মজিবার হাতে চাপাতি থেকে আমার স্বামীর পায়ে আঘাত করে। আঘাত করতে আমার স্বামী মাটি ডুলে পড়ে যায়। মফিদুল আমাকে কুপ্রস্তাব দেয়, বেলাল যে হুমকি দিয়ে মারামারি করে আমার শ্বশুরের বাসুরকে হত্যা করে। বেলাল, মফিদুল সহ হামলাকারী 40 জনের নামে হত্যা মামলা হয়েছে। এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ। মিছিল, মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচি করে আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করছেন এলাকাবাসী। সরকারের সাথে অনুরোধ যে আমার বাবা মা বাবার দাদা যারা মেরেছে তাদের আমি ফাঁসি চাই। গ্রেপ্তারকৃত 5 জন আসামিদের মধ্যে থেকে 2 জনের 164 করি এবং তারা ঘটনার সত্যতা স্বীকার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আমরা তৎপর আছি। জয়, এটিএন নিউজ, পাবনা। চিকিৎসকদের অন্তর্কোন্দলে কর্মবিরতির ফলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে অপর এক চিকিৎসকের করা মামলার জের ধরে শনিবার বিকেল থেকে কর্মবিরতি শুরু হয়। মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
গত শুক্রবার হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডক্টর মাসুদ খান বাদী হয়ে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগে মামলা করেন। এরপর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তিস্তা নদীর সুরক্ষা ও বন্যা রোধের দাবিতে নীলফামারীর জনগণ আজ এক বিশাল মানববন্ধন করেছেন। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিলাদুর রহমান মামুনের রিপোর্টে। আপনি জানেন যে প্রতিবেশী দেশ ভারত উজানে একটি বাঁধ দিয়ে একতরফাভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করছে। এর ফলে যেটি হচ্ছে যে তিস্তা পারে বন্যার সময় কিন্তু মানুষ বন্যার পানিতে ভেসে যায় এবং এরপর নদী ভাঙ্গন হয়। আবার উল্টো চিত্র হয় যখন কিনা খরা থাকে। এই খরার সময় কিন্তু পানির অভাবে মানুষ সেচ দিতে পারে না। তো আসলে এই তিস্তার সংস্কার নিয়ে, তিস্তার এই সমস্যাগুলো নিয়ে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এই মহাপরিকল্পনার মধ্যে তিস্তা দুই পারে বাঁধ হবে এবং স্যাটেলাইট শহর হবে। এখানে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আজকে আপনি জানেন যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা এই 5টা জেলার মানুষ একসাথে মানববন্ধন করছে। তিস্তা পাড়ের মানুষ এবং 230 কিলোমিটার ব্যাপী এই মানববন্ধন করছে। তো আমরা একটু আয়োজকদের সাথে কথা বলবো। আমাদের তিস্তা পাড়ের মানুষের দাবি, তিস্তা নদীকে 1 কিলো খনন করে এবং তলদেশে যে কৃষকের যে জমি যাবে সেই জমির ক্ষতিপূরণ দাবি করছি এবং 2 দিকে টেকসই বাঁধ দিতে হবে। যে বাঁধের পরেই শিল্প, কলকারখানা এবং ইপিজেড। আমাদের তিস্তার পারে মানুষ অসহায়। শুনছিলেন যে আসলে এই তিস্তা পাড়ের মানুষরা আজকে একাত্ম হয়েছেন। আসলে তারা চান যে তিস্তা নদীর যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন, এবং এটি বাস্তবায়ন হলে কিন্তু এই অঞ্চলের মানুষ স্থায়ীভাবে আসলে একটা তাদের সমস্যার সমাধান হবে। তো জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা আর বন্যার অজুহাতে আগে থেকেই দাম বেড়েছে অনেক সবজির। এখন সরবরাহে ঘাটতির কথা বলে কোনো কোনো পণ্যের দাম আকাশচুম্বী। বাজার মনিটরিং এর অভাবে সবজি বাজারে আগুন, এমনটাই বলছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন উৎপাদন বাড়লেই আগামী 15 দিন পর কমবে সব ধরনের সবজির দাম। শীত না এলেও বাজারে অনেক আগেই এসেছে শীতের সবজি। থরে থরে সাজানো ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ আর টমেটো দেখে যে কেউ ভাবতে পারেন বাজারে সরবরাহের ঘাটতি নেই। কিন্তু ক্রেতা বিক্রেতার এমন তর্ক বিতর্কেই বোঝা যায় সবজির বাজারের বর্তমান অবস্থা। আমরা কিনে নিয়ে বেশি না, আমরা তো মাটির উপরে থাকি না, আমরা তো আসমানে থাকি। আমরা কি আমাদের এটাই তো ইচ্ছা মতন দাম আর কি, যার যেমন খুশি। মরিচের ঝাল যেন কমছেই না। এখনো কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। 30 থেকে 50 টাকার নিচে মিলছে না প্রকার ভেদে শাকের আটি। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 70 থেকে 80 টাকায়। টমেটো মানের তারতম্যে প্রতি কেজি কিনতে ক্রেতাদের গুনতে হবে ন্যূনতম 110 থেকে 120 টাকা। সরকারিভাবে আলুর কেজি 35 টাকা নির্ধারণ করা হলেও বিভিন্ন বাজারে তা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। উনি বলল 37 টাকা আলু, তবে 30 টাকা আমি স্লিপে দিব। আমরা আনিতে লস দেওয়ার কোনো মানি নাই এরকম। রাজধানীর প্রায় প্রতিটি বাজারেই সবজির দামের একই অবস্থা। ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। খাওয়ার মতো না আর কি, বাধ্য হয়ে আর কি। যেই জায়গায় মনে করেন যে হয়তো আধা কেজি, সেই জায়গার মধ্যে 250 গ্রাম 200 গ্রাম এরকম নিতে হয়। লাস্ট উইকের চেয়ে আজকের দাম প্রতি কেজিতে 10, 15, 20 টাকা বেশি। তবে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন পরপর 4 দফায় বন্যায় শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম। যেই ভাগে আগে মাল আইতো 4 ভাগের অর্ধেক মাল আসে না। 50 বছরের হয় না। আমরা তো মনে করি দাম বাড়ছে, আবার আমদানি হয়েছে কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন পুরোপুরি শীত আসতে আসতে বাজারে বাড়বে সরবরাহ, কমবে সব ধরনের শাকসবজির দাম। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
মাল্টা চাষের জন্য মাটি উপযুক্ত হওয়ায় যশোরে ব্যাপক হারে মাল্টা চাষ করছেন নানা শ্রেণী পেশার মানুষ। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় বেকার যুবকদের বিভিন্ন জাতের ফল চাষের প্রশিক্ষণ দিচ্ছে যশোর হর্টিকালচার সেন্টার। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তাদের প্রশিক্ষণ পেয়েছেন ৬,০০০ মানুষ। প্রশিক্ষণের পাশাপাশি চারা, সার, কীটনাশক সহ অন্যান্য উপাদানও বিনামূল্যে দেয়া হচ্ছে। একটি মাল্টা গাছের চারা রোপণের 2 বছরের মধ্যে একটি গাছে প্রায় 20 থেকে 40 কেজি ফল আসে, যার চাহিদা ও বাজার মূল্য বেশ ভালো। মাল্টা চাষে স্বাবলম্বী যুবকদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন জেলার অনেকেই। আবারও সময় হলো বায়েজিদ ইসরির বিরতি নেবার। ফিরে এসে আরও দেখাচ্ছে। বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে আবারও লকডাউন। বিকেলে চেন্নাইয়ের মুখোমুখি পাঞ্জাব। বিরতি থেকে আবারও ফিরে এলাম 3টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য জুড়ে দ্বিতীয়বারের মতো 4 সপ্তাহের লকডাউন জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ফলে আগামী বৃহস্পতিবার থেকে পাব, রেস্তোরাঁ, জিমনেশিয়াম ও খুব দরকারি নয় এমন দোকানপাট 4 সপ্তাহ বন্ধ থাকবে। তবে এ সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা থাকতে পারে। শনিবার ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার সময় বরিস জনসন জানান, 2রা ডিসেম্বরের পর ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে। লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্যের সম্ভাব্য ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন জনসন। বলেন, দৈনিক কয়েক হাজার মানুষের মৃত্যু হতে দেয়া কোনো প্রধানমন্ত্রীর উচিত নয়। এবারের বড়দিন হয়তো খুব অন্যরকম হবে, তবে এখনই পদক্ষেপ নিলে সারা দেশের সব পরিবারের পক্ষেই তা একসঙ্গে উদযাপন করা সম্ভব হবে। খেলার খবর। আইপিএলে আজ 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে বিকেল 4টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কিংস 11 পাঞ্জাব। অপর ম্যাচে রাত 8টায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। 13 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জিততেই হবে রাজস্থানকে। শুরুতে নিজেদের সেভাবে খুঁজে না পেলেও সবশেষ টানা 2 ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী স্টিভ স্মিথের দল। এখন জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশন তাদের সামনে। অন্যদিকে 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রয়েছে কলকাতা। তাদের সামনেও টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। সবশেষ টানা 2 ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথম দেখায় রাজস্থানকে হারানোর স্মৃতি আপাতত বাড়তি প্রেরণা ইয়ন মর্গানের দলের জন্য। আইপিএল এর খবর জানিয়ে শেষ করবো 3টা নিউজ আওয়ার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাস থেকে ফেলে পায়েল হত্যায় 3 জনের মৃত্যুদণ্ড। তথ্য প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। হাজী সেলিমের দখল থেকে হল উদ্ধারে সোচ্চার জবি শিক্ষার্থী। ভিসা জটিলতা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর একদিন পরই মার্কিন নির্বাচন, নিয়ামক করোনা ও আগাম ভোট। পাবনায় পিতা পুত্র হত্যার মূল আসামি এখনো অধরা। চিকিৎসকদের অন্তর্কোন্দলে বরিশাল মেডিকেলে অচল অবস্থা। বৃহস্পতিবার থেকে যুক্তরাজ্যে আবারও লকডাউন।
এবং বিকেলে চেন্নাইয়ের মুখোমুখি পাঞ্জাব। এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন ST@SN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।